আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এমসিকিউ ক্র্যাশ কোর্সের ফিজিক্স ফার্স্ট পেপারের আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পর্যায়ভিত্তিক গতি অধ্যায়, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায়। তো আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এইখান থেকে কয়েকটা জিনিস আসে, এই কয়েকটা জিনিস থেকে বারবার কোয়েশ্চন আসে। তো এই জিনিসগুলা একটু ভালোভাবে বুঝতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, কারণ এখান থেকেই বেশিরভাগ কোয়েশ্চন এসে থাকে এবং একটা বছর বাদ যায় না এখান থেকে কোয়েশ্চন করতে। তো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলা একত্র করে এখানে তোমাদের জন্য আমরা নিয়ে আসছি। তো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলম না নিয়ে বসলে কিন্তু এই জিনিসগুলো তোমরা ধরতে পারবে না। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা পর্যায়ভিত্তিক গতি নিয়ে আলোচনা করব। তো পর্যায়ভিত্তিক গতি জিনিসটা কি? কোনো বস্তু একই পথে যদি একটা বিন্দুকে পরপর অতিক্রম করে, সেই গতিকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তাইলে আমরা কি বুঝলাম মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা বুঝলাম যে পর্যাবৃত্ত গতি মানে কি, একটা নির্দিষ্ট বস্তুকণা নির্দিষ্ট সময় পরপর তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে কি করে পরপর অতিক্রম করে, মানে এটার পুনরাবৃত্তি করতে থাকে। আর এই গতিকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি বলি। তো চলো এখানে দেখো, আমি কিছু ফর্মুলা লিখে রাখছি। তো এইখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে স্প্রিং এর ফোর্স, স্প্রিং বল, এই যে এইখানে F = -kx, এখানে মাইনাস কি মিন করে মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে মাইনাস কি মিন করে আমাদের বইয়ে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে। এই যে এখানে মাইনাসটা, এই মাইনাসটা কিন্তু এইখানে আমাদের ফর্মুলার মাইনাস না, এই মাইনাসটা জাস্ট কি মিন করে, এখানে দিকটা বোঝায় মাইনাসটা। তো এই যে নেগেটিভ, এই নেগেটিভ সাইন কি বোঝায়? এই নেগেটিভ সাইন বোঝায় যে সরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। তো এই জিনিসটা কিভাবে হয় সেটা একটু পরে বলবো। তো দেখো এখানে একটা হচ্ছে তোমার একটা দেয়ালের মধ্যে আমরা একটা কি করছি, একটা সরক দোলক নিছি। আর এই যে অবস্থান, একটা আমরা দোলক এইখানে একটা বস্তু ঝুলাই রাখছি। তো এইখানে হচ্ছে স্থির অবস্থানে আছেন। তো এইটা হচ্ছে তার সাম্য অবস্থান, এটা হচ্ছে তার সাম্য অবস্থান। তো এইখান থেকে হচ্ছে সে এই দিকে যায়, আবার এই দিকে যায়। এখন দেখেন, আমরা এইখান থেকে সেইটা এই দিক পর্যন্ত যাইতে পারছে। এটা যদি একটু আমরা এদিক সেদিক নাড়াই, তাহলে দেখা যাবে এইদিকে একটা দূরত্ব পর্যন্ত যাইতে পারবে, এইদিকে একটা দূরত্ব যাইতে পারবে, যেটা হচ্ছে তার বিস্তার। হ্যাঁ, তাহলে ধরো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে দেখো এই যে এইটুকু দূরত্ব, এইটুকু ধরলে আমরা যে এক্স দূরত্ব যায়, এইদিকে দূরত্ব হচ্ছে এক্স যায়। তো এইখানে হচ্ছে এইদিকে যাওয়ার পর সে আবার এইদিকে আসবে না, তার এইদিকে আমরা নিলাম, নেওয়ার পরে কিন্তু আর তো ওইদিকে যাইতে পারবে না, জিনিসটা আবার ফিরে আসবে। তো কোন দিকে ফিরে আসবে? সাম্য অবস্থানের দিকে ফিরে আসবে। তখন তার যে এই যে দূরত্ব আসবে সেটা আমরা কি ধরবো? আমাদের কি হবে? -x হবে। তার জন্য এই যে নেগেটিভ সাইন, এখানে এই নেগেটিভ সাইন কি মিন করে? সরণ কি, তুমি যেই দিকে নাও এই দিকে নিলে এইটা কি হবে? এই যে -x হবে, আর তোমার এই যে এই দূরত্বটা কি হবে? x হবে। তাহলে আমরা কি বলতে পারি? এই যে এখানে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইন কি মিন করে? নেগেটিভ সাইন মিন করে সরণ সর্বদা কি অভিমুখী? সাম্য অবস্থান অভিমুখী। তোমরা একটু সুন্দর করে জিনিসটা লিখে রাখো, সরণ সর্বদা সাম্য অবস্থান অভিমুখী। মানে তুমি যেই দিকে নাও তার সরণ কি হবে? সাম্য অবস্থানের দিকেই ফিরে আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এইখানে দেখো আরেকটা জিনিস হচ্ছে, এইখানে এই যে জিনিস আমাদের যে বস্তুটা এইখানে আছে, তো এইটা হচ্ছে এই দিকে যাবে। তো এই পয়েন্ট হচ্ছে তার বিস্তার, মানে এইটুকু দূরত্ব সে যাইতে পারবে। তাহলে এই যে বিস্তার সেটা কি হবে? এ পরিমাণ হবে। তাহলে x = এখানে তার কি হবে? এখানে এটা হচ্ছে তার বিস্তার, এই বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এই দিকেও সেম একইভাবে কি হবে? এটা তো এ পয়েন্ট, এটা আসলে বিস্তারের এ না, এদিকেও তোমার x এর মানটা এ হবে। মানে এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা কি? তার বিস্তার সমপরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আর এই যে সাম্য অবস্থানে তার কিন্তু কোনো দূরত্ব নাই এখানে। তাহলে এই সাম্য অবস্থানে x এর মান কি হবে? x এর মান, অতিক্রান্ত দূরত্বের মান হবে 0। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো এই যে এইখান থেকে আমরা এই দিকে নিলাম, নেওয়ার পর কিন্তু আমাদের আর কোনো বল প্রয়োগ করতে হয় না মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটা বল প্রয়োগ করার পরে এই দিকে গেল, এইদিকে যাওয়ার পর যে আবার -x পরিমাণ ফিরে আসে, এই x পরিমাণ একটা বলের কারণে ফিরে আসে, সেই বলটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো আমরা মাইনাস সাইন দ্বারা কি বোঝায় এটা বুঝতে পারলাম। তারপরে দেখো 2 নম্বর ফর্মুলাতে আমাদের এই যে সরলচন্দ্রিত স্পন্দনের যে বেবক কলনীয় সমীকরণ, এখানে এই যে d2x বাই dt2 এটা দেয়া আছে, এটা অন্তরীকরণের
ফর্মুলা দেওয়া আছে, তার কারণে এটাকে আমরা কি বলি, ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে তোমার সরলচন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আর এই যে 2 নম্বর যে ফর্মুলা আমাদের সরলচন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণ থেকে প্রত্যেক বছর কোয়েশন এসে থাকে। তো কিরকম কোয়েশন আসে আমরা কয়েকটা কোয়েশন সলভ করে দিব, তখন হচ্ছে তোমরা এই জায়গায় আরো ক্লিয়ার হয়ে যাবা। তো চলো আমরা পড়ে যাই। এখানে দেখো আমরা সরল স্পন্দন গতি সম্পর্কিত কিছু রাশি আছে, কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো এখানে তোমাদের জন্য আমরা লিখে রাখছি। তো এটা দেখো T=2π√L/g সরল দোলকের ফর্মুলা, পর্যায়কাল বের করার ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার ফর্মুলা। পর্যায়কাল বের করার ফর্মুলা। তারপর এইখান থেকে দেখো এই জিনিসগুলো আসছে আমাদের 1 নম্বর ফর্মুলা থেকে এই জিনিসগুলো আসছে। দেখো এই যে এইখান থেকে টি এর সাথে এল এর সম্পর্ক কি, এইটা। তারপর হচ্ছে এই যে আমরা কি লিখতে পারি, টি সমানুপাতিক √1/g। এই দুইটা থেকে আমরা এই সূত্রগুলা আমরা কি করছি, এইখান থেকে আমরা সমাধান করে আমরা এই সূত্রগুলা এখানে পাইছি। তো এইগুলা আশা করি তোমরা সবাই জানো, এইখান থেকে এই সূত্রগুলা কিভাবে নিয়ে আসতে হয়। তারপরে দেখো এই যে কম্পাঙ্কের সূত্র আছে এফ, এইখানে এফ এর কম্পাঙ্ক, এফ মানে কি, এফ মানে হচ্ছে কম্পাঙ্কের কিছু ফর্মুলা আছে। তো কম্পাঙ্কের কিছু একক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই এককগুলো হচ্ছে তোমরা অনেকে হয়তো জানো না, এককগুলো তোমাদের জন্য লিখে দিই। কম্পাঙ্কের একক হচ্ছে, একটা একক হচ্ছে হার্জ অথবা পার সেকেন্ড, আরেকটা একক হচ্ছে তোমার পার সাইকেল, CYCLE, পার সাইকেল। তো এই 3টা একক হচ্ছে আমাদের কিসের একক, আমাদের কম্পাঙ্কের একক। তারপর দেখো এই যে ওমেগা, আমরা কি পাইছি, আমরা জানি যে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। বাট এই পর্যায়বৃত্ত গতি অধ্যায়ে ওমেগা মানে আমরা কি জানবো, ওমেগা মানে জানবো হচ্ছে আমরা কৌণিক কম্পাঙ্ক। ওমেগা আমরা এখানে কিসের ক্ষেত্রে ওমেগাটা ব্যবহার করি, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে ব্যবহার করি। আর কৌণিক কম্পাঙ্কের একক কি মাই ডিয়ার স্টুডেন্ট, কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আমাদের কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এই যে ওমেগার কিছু ফর্মুলা আছে, 2π/t, তারপর হচ্ছে 2πf, এফটা হচ্ছে কম্পাঙ্ক, তারপর √k/m, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এম হচ্ছে বর। এগুলো হচ্ছে আমরা সবাই জানি। তারপরেরটা দেখো 5 নাম্বার ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের সরণের ফর্মুলা। এই যে x = a sin ω t প্লাস সিগমা, এগুলো হচ্ছে, এটা হচ্ছে সরণের ফর্মুলা। তারপরে দেখো 6 নম্বর হচ্ছে বেগের ফর্মুলা, এটা কি বেগ। আর 7 নম্বরে দেখো এ আছে মানে কি, অ্যাক্সেলারেশন, ত্বরণ। তো এইখানে আরো কিছু কাজ আছে। দেখো আমরা একটু আগে যে আমাদের চিত্র দেখেছিলাম, এইখানে আমরা এক্স এর 2টা অবস্থান পাইছিলাম। একটা হচ্ছে সাম্য অবস্থানে এক্স এর মান কত হয়, 0 হয়, আর তার বিস্তারে এক্স এর মান কি হয়, a হয়। তো এইখানে দেখো আমাদের কি হবে, যখন এই যে বেগ, আমরা 2টা বেগের মান পাবো, কিন্তু যখন হচ্ছে এই চিত্রটা দেখো, যখন হচ্ছে এই অবস্থানে থাকে, যখন হচ্ছে এই বস্তুটা এই অবস্থানে থাকে, তখন একটা বেগ পাবো। আর যখন হচ্ছে এই অবস্থানে যাবে, বিস্তারে যাবে, অথবা এই অবস্থানে যাবে, তখন আরেকটা বেগ পাবো। তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাই, তো আমরা লিখি যে x = 0 এবং x = a। যখন x = 0 এবং x = a হবে, তাইলে এই যে আমাদের ফর্মুলা আছে b = ওমেগা স্কয়ার মাইনাস 0 স্কয়ার। এই যে আমরা x এর মান কি ধরছি, এখানে x এর মানটা হচ্ছে 0, কারণ সাম্য অবস্থানে। তাহলে এখানে দেখো আমরা কি পাই, দেখো আমরা এই যে 0 চলে যাবে, ওমেগা a পাবো। আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে তোমার ওমেগা a। তারপরে দেখো যখন আমরা ধরলাম কি x এর মান হচ্ছে এই যে বিস্তার, বিস্তারে আমরা এখন কি বেগ পাবো, দেখো আমরা যদি এই তোমার x এর মান a ধরি, তাইলে কিন্তু এই পুরোটা শূন্য হয়ে যাবে। দেখো এইটা হচ্ছে স্কয়ার থেকে স্কয়ার চলে গেলে 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা ফর্মুলা পাই, এই দেখো এই যে বেগ হচ্ছে 0, আর আরেকটা বেগ আমরা পাইছি যখন সাম্য অবস্থা বিস্তারে যাবে, তখন হচ্ছে ওমেগা a। তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার বেগটা মিনিমাম, মানে সর্বনিম্ন বেগ কত হবে, সর্বনিম্ন বেগ হচ্ছে 0 হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু সর্বোচ্চ বেগ, তাহলে b ম্যাক্সিমাম। তাহলে এখানে আমরা আরেকটা ফর্মুলা পাইছি, b ম্যাক্সিমাম = ওমেগা a, b ম্যাক্সিমাম = কি, ওমেগা a। ঠিক একইভাবে আমরা ত্বরণের একটা সর্বোচ্চ ত্বরণের একটা ফর্মুলা পাবো, কি আমরা পাবো, যখন হচ্ছে তোমার এই যে x = 0 আর যখন হচ্ছে x = a। তাহলে দেখো আমরা
যখন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো হলে কি হবে, এটা কি হবে, মিনিমাম হবে এবং এটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে মিনিমাম হবে এবং জিরো হয়ে যাবে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। যখন হচ্ছে বিস্তারে, যখন এক্স এর মান হচ্ছে এ আমরা নিব, তখন এটা কি হবে, যে হয়ে যাবে, এটা হয়ে যাবে ম্যাক্সিমাম, তখন হচ্ছে আমরা কি পাবো, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এই জিনিসটাই আমাদের লাগবে। তাইলে এই যে 7টা ফর্মুলার সাথে আমরা আরো 2টা ফর্মুলা কিন্তু এখানে পেয়ে গেলাম। এই 2টা ফর্মুলাও কিন্তু আমাদের খুবই খুবই প্রয়োজন। তাহলে এই 2টা ফর্মুলাও কিভাবে আসে এগুলো হচ্ছে তোমরা বুঝো না, তার জন্য একটু সময় নিয়ে জিনিসটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো এই জিনিস 2টা জিনিস হচ্ছে তোমরা কি করবা, মনে রাখার চেষ্টা করবা। হচ্ছে ত্বরণ কোথায় সর্বোচ্চ হয়, ত্বরণ অনেক সময় প্রশ্ন আসতে পারে হচ্ছে ত্বরণ পর্যাবৃত্ত বা সরলচন্দ্রিত স্পন্দনের গতির ক্ষেত্রে ত্বরণ কোন বিন্দুতে কি হয়, সর্বোচ্চ হয়, অথবা কোন বিন্দুতে সর্বনিম্ন হয়, এবং বেগ কোথায় সর্বোচ্চ হয় কোথায় সর্বনিম্ন হয়, এই টাইপের কিছু কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে। তো এগুলো আশা করি তোমরা হচ্ছে আমি যে চিত্রটা দেখাইলাম এই চিত্রটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। এই যে আমাদের এইখানে হচ্ছে এক্স এর মান এ হয়, সাম্যাবস্থানে এক্স এর মান 0 হয়, এবং এইদিকে যাওয়ার বেলায় হচ্ছে এক্স পরিমাণ যায়, আসার বেলায় হচ্ছে আমাদের মাইনাস এক্স পরিমাণ আসি। কারণ এই মাইনাস এক্সটা কি, মাইনাসটা কি মিন করে, মাইনাসটা মিন করে হচ্ছে স্মরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। তারপর হচ্ছে যে বল দ্বারা ফেরত আসে, বা বিপরীত দিকে আসে, এটা হচ্ছে প্রত্যয়নী বল। এই জিনিসগুলো থেকে কিছু জ্ঞানমূলক কোয়েশ্চন আসে, আশা করি তোমরা এগুলা পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। তাইলে এই চিত্রটা কিন্তু বুঝতে হবে, চিত্রটা বুঝে গেলেই আমাদের 70% কিন্তু কাজ শেষ। তো চলো আমরা পড়ে যাই। এই দেখো আমাদের সেই বিখ্যাত এই টাইপের কোয়েশ্চেন কিন্তু খুব খুব বেশি আসে, এটাকে তুমি 5 স্টার দিয়ে রাখতে পারো। এই টাইপের কোয়েশ্চেন তুমি পাবা, কোথাও না কোথাও পাবা। তাহলে এখানে দেখো কি বের করার কথা বলছে, একটা কি সরলচন্দ্রিত গতিসম্পন্ন কোণ কণার ব্যবকলনীয় সমীকরণ দেয়া আছে এবং কণাটির কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক আমরা কি জানি, ওমেগা, ওমেগার মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে তোমার 10 d2x dt2 প্লাস হচ্ছে 1000x ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো হচ্ছে তুমি 10 দ্বারা ভাগ করে দিতে পারো, 10 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, d2x dt2 প্লাস 1000 কে 10 দ্বারা ভাগ করলে কত পাবো, 100x ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এটাকে একটা সমীকরণ দিতে পারো। আমরা একটু তোমাকে এই জিনিসটা ভেঙে ভেঙে বুঝাচ্ছি, বাট আমরা যখন নিজেরা করব তখন কিন্তু আরো দ্রুত করে দিয়ে আসতে পারবো। তো আমরা আইডিয়াল ইকুয়েশন কি পাইছি, আমরা যে একটা ইকুয়েশন দেখলাম, এই আইডিয়াল ইকুয়েশনটা কি ছিল, এরকম ছিল না, এরকম ছিল না ডি স্কোয়ার এক্স, আমরা বলার সময় এভাবে ডি স্কোয়ার বলবো না, কিন্তু d2x আর dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমীকরণ যদি 2 দেই, তাহলে এই দুইটার সমীকরণের মধ্যে একটু কম্পেয়ার করো, তাহলে দেখবা এই যে ওমেগা স্কোয়ারের জায়গায় কত আছে, 100 আছে। তাইলে আমরা কি লিখতে পারি, তুলনা করে পাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা এখানে কত পাবো, ওমেগার মান কত পাবো, ওমেগার মান পাবো হচ্ছে 10। 100কে রুট ওভার করলে আমরা কত পাই, আমরা পাই 10। তাইলে তুমি যখন হচ্ছে নিজেরা করবা তখন কিন্তু দেখেই বলে দিতে পারবা, এই যে 10 আমরা 10 দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করলে এখানে কত পাই, এখানে আমরা কত পাই, 100 পাই। আর 100কে আমরা কি করলে রুট ওভার করলে আমরা কত পাই, 10 পাই। তখন তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তখন কিন্তু তুমি নিজে নিজে এই জিনিসগুলো উত্তর বের করে নিয়ে আসতে পারবা, কোনো সমস্যা হবে না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এইখান থেকে কিন্তু এই ওমেগার মান বা কৌণিক কম্পাঙ্কের মান বের করার বেশ কিছু কোয়েশ্চন আসে, বিশেষ করে মেডিকেলে এই টাইপের একটা কোয়েশ্চন প্রায় প্রত্যেক বছরই আসে। এরকম একটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, 4টা অপশন দেওয়া থাকবে। তখন তুমি আশা করি এই টাইপের কোয়েশ্চন একটু দ্রুত করতে পারবা। দেখো এই যে এইরকম তোমার তো আর তখন হচ্ছে এইরকম লেখা লাগতেছে না, তুমি জাস্ট কি করবা, এই যে ওমেগার সাথে এটা তুলনা করবা, তুলনা করলেই তুমি মানটা পেয়ে যাবা এবং তাড়াতাড়ি করে দিয়ে আসতে পারবা। চলো আমরা পরের যাই। পরের কোয়েশ্চন দেখো, পরের কোয়েশ্চনে কি বলছে, সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার হচ্ছে এত। তাইলে আমরা আমাদের গিভেন ডাটা কি আছে, গিভেন হচ্ছে তোমার এই যে বিস্তার, বিস্তার মানে কি, এর মান দেওয়া আছে হচ্ছে কত, 0.02 মিটার। তারপর হচ্ছে কম্পাঙ্ক মানে কি, এফ, এফ এর মান দেওয়া আছে 2.5 হার্জ। হলে এর সর্বোচ্চ দ্রুতি কত, সর্বোচ্চ দ্রুতি মানে কি, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগের ফর্মুলা আমরা কি পেয়েছি, ওমেগা এ। তাহলে এখানে ওমেগার মান দেখো, ওমেগার মান দেয়া আছে, এখানে দেয়া নাই, বাট কি আছে, কম্পাঙ্ক আছে। তাহলে ওমেগার একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম 2πf। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু ওমেগার মানটা এখানে আমরা কি ইনডাইরেক্টলি বের করে আমরা কোয়েশনটা সলভ করে দিয়ে আসতে পারি। তাহলে এখানে মানগুলো তুমি বসাও, 2 ইন্টু আমরা পায়ের মান কত জানি, 3.1416 ইন্টু 6টা দেখা যাচ্ছে, ইন্টু এফ এর মান হচ্ছে 2.5, আর এই যে বিস্তারের মান কত দেওয়া আছে 0.02। তাহলে এটা এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে,
তো তো এখন তোমরা হচ্ছে অনেকে ভয় পেয়ে যাও এই যে এইটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো স্যার, অনেকে হচ্ছে এই জিনিসটা পারো না। তো তোমরা আশা করি যারা এতগুলা ক্লাস করে আসছো এইটা ক্যালকুলেশন করতে পারবা হাতে হাতে তোমাদের ক্যালকুলেটর ছাড়া। তো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা এই ভিডিও এইখানে পোস্ট করে তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে দেখো হচ্ছে আমার উত্তরের সাথে মিলে কিনা, এবং আমি এটা করে দিচ্ছি। তো তোমরা পোস্ট করে দেখো তোমরা এইটা জিনিসটা তোমরা কত সময়, কতক্ষণে, কত সেকেন্ডে তোমরা এটা করতে পারতেছো, আর আমিও এখানে করি। তোমরা দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে এই দশমিকের জন্য 1 বসিয়ে দিলাম, 4টা শূন্য সংখ্যা আছে এর জন্য আমরা কি করলাম 4টা শূন্য বসালাম। তারপর হচ্ছে এইখানে এই দশমিকটা তুলে দিলাম, তার জন্য আমরা কত লিখলাম 10 লিখলাম। ঠিক এইখানে আমরা কি করব, দশমিকটা তুলে দিয়ে আমরা কি লিখবো 100। তো এখানে দেখো আমরা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখো এখানে আমরা কি পেয়ে যাই, এখানে হচ্ছে 25কে আমরা 100কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 4 পাবো। এখানে তুমি 2 দিয়ে এই 4কে ভাগ করলে 2 পাই, এই 2 চলে যাচ্ছে। তারপরে দেখো আমাদের এইখানে কি থাকতেছে, আমাদের কিন্তু আর অভাবে কাটাকাটি করতে পারতেছি না, একটু ঝামেলা হয়ে যাবে। তারপরে আমরা এখানে লিখতে পারি দেখো এই যে 31,416 উপরে, আর এখানে কত আছে 10,000, 10,000 সাথে 10 গুণ করলে 1 লাখ হয়ে যাবে, মানে আরেকটা শূন্য বেড়ে যাবে। তাহলে এখানে 4টা শূন্য আছে, আমাদের কত হয়ে যাবে 5টা শূন্য হয়ে যাবে। তাহলে এটা আমি দেখেই বলে দিতে পারছি এটার উত্তর হবে হচ্ছে তোমার 0 পয়েন্ট, কারণ হচ্ছে এটা ছোট সংখ্যা 0 পয়েন্ট, তারপরে একটা সংখ্যা নিলে এই যে 314 এইরকম উত্তর আসবে। তো এগুলো হচ্ছে করতে করতে হচ্ছে এগুলা দেখেই আমি বলে দিতে পারতেছি। তো তোমরা যারা এগুলা করতে করতে দেখবা তোমরা বলে দিতে পারবে এরকম উত্তর আসবে। তো যখন অপশন থাকবে, অপশনে এরকম একটা দেয়া থাকবে যে যখন 0 পয়েন্ট নিতে পারবে, তারপর যখন তুমি 3 পাবা তখন তুমি অপশন দেখে কিন্তু বলে দিতে পারবা যে ওইটা উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আর একক কি আসবে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আশা করি হচ্ছে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এই ক্যালকুলেশনগুলো আমরা কিভাবে করি। এগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা বেস সমস্যা। তো আমরা ফর্মুলাটা আগে জানতে হবে। যদি আমরা ফর্মুলা জানি না, সর্বোচ্চ দ্রুতি এবং ওমেগার, এই যে ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, তারপর আরেকটা হচ্ছে কম্পাঙ্ক থাকলে আমরা 2π/f, এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করি, এগুলো যদি তুমি না জানো তাহলে করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন আমার করতে কিন্তু 5 থেকে 7 সেকেন্ড লেগেছে। তো তোমরাও যারা আমার যারা আসো তোমরা হচ্ছে একটু হাতে হাতে প্র্যাকটিস করবা। তোমরা হচ্ছে ক্যালকুলেটর ছেড়ে দাও একেবারে এখন থেকে, আর ক্যালকুলেটর হাতে নেওয়ার দরকার নাই। তুমি কখনো আর ক্যালকুলেটর ইউজ করো না। অ্যাডমিশন দেওয়ার আগ পর্যন্ত তুমি কখনো আর ক্যালকুলেটর ইউজ করো না। প্রয়োজনে করতে পারো যে অনেকে জানো না 10,000 সাথে 10 গুণ করলে কত হয়, একটা শূন্য যে বাড়ে, 10,000 থাকলে 1 লাখ হয়। তাইলে এইগুলা জানো না যারা, এইটা তোমরা ক্যালকুলেটর দেখবা যে 10 গুণ করলে কত হয়, 100 গুণ করলে কয়টা শূন্য বাড়তেছে। তোমরা এইভাবে যে 10,000 সাথে 10 গুণ করলে 1 লাখ হয়, এইভাবে না করে এভাবে বোঝার চেষ্টা করবা যে 10,000 সাথে 10 গুণ করলে একটা শূন্য বাড়ে, বা 100 গুণ করলে 2টা শূন্য বাড়বে। তো এইভাবে যদি তুমি মনে রাখতে পারো তাইলে তোমার জন্য সহজ হবে। তো চলো আমরা পরে যাই, পরে আমাদের হাতে কি আছে দেখি। তো আচ্ছা, আমরা স্প্রিং ও শক্তি। তো স্প্রিং আশা করি তোমরা অনেকে দেখেছো, আমাদের যে টিপ কলম থাকে ওইগুলোতে স্প্রিং দেওয়া থাকে। তো টিপ কলম থাকতে তুমি খুলে দেখতে পারো স্প্রিং। তো স্প্রিং আশা করি তোমরা সবাই দেখেছো। তো স্প্রিং এর শক্তি, এই রিলেটেড কিছু ফর্মুলা আছে, এইখানে আমি ফর্মুলাগুলো লিখে রাখছি। এই যে E = k², এটা হচ্ছে আমাদের মোট শক্তি। তারপর হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, বিভব শক্তি ও গতিশক্তির ফর্মুলা দেওয়া আছে। তো এখান থেকে দেখো আমরা এই ফর্মুলাগুলোকে আরেকটু মডিফাই করতে পারি। এখানে দেখো আমরা যখন লিখেছিলাম স্মরণের ফর্মুলা, x = কি লিখছিলাম, sin ω t প্লাস সিগমা। তাহলে এখানে দেখো এখানে কি আছে, a² sin² ω t প্লাস হচ্ছে সিগমা। তাহলে এখানে আমরা x এর মানটা বসাইতে পারি না, তাহলে কি হয়ে যাবে, এটা x² হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা এই ফর্মুলাকে একটু মডিফাই করে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1/2 x²। তাহলে দেখো আমরা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির একটা ফর্মুলা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, 1/2 x²। তারপর দেখো এইখানে এইটাকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করি। দেখো এটাকে আমরা মডিফাই করতে হলে আমরা কি করতে হবে, দেখো এখানে একটা জিনিস হচ্ছে বুঝতে হবে তোমার। একটা জিনিস হচ্ছে এই যে আমরা মোট শক্তি কি জানি, মোট শক্তি E = আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির সমষ্টি। তাহলে এই যে আমাদের মোট শক্তি সমান কি, EP প্লাস EK। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা ইকের একটা ফর্মুলা এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাই। তাহলে এখানে আমরা ইকে সমান লিখতে পারবো E - EP, E - EP। তাহলে E সমান আমরা কি পাইছি, 1/2
কে স্কোয়ার, আর ইপি পাইছি আমরা কি, ইপি পাইছি কি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই, আমরা হাফ কে যদি কমন নিয়ে নেই তাহলে আমরা কি পাবো, হাফ কে যদি আমরা কমন নেই তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু এইখানে একটা ফর্মুলা পেয়ে গেছি। জাস্ট কি করছি আমরা, আমরা হচ্ছে এই যে মোট শক্তি থেকে আমরা কি করছি, আমরা বিভব শক্তিটা বাদ দিয়ে দিছি। তাইলে আমরা কি পাই, আমরা গতিশক্তির একটা ফর্মুলা পাই। তাইলে এই ফর্মুলাটা এইখানে লিখে দিই, হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গতিশক্তির একটা ফর্মুলা। তারপর দেখো এই 4 নম্বর সূত্রটা হয়তো অনেকের কাছে নতুন লাগতেছে, বা আমি যাদের পড়াই তারা হচ্ছে এগুলা চিনে। এটা হচ্ছে তোমার কি, এই যে 4 নম্বরটা হচ্ছে যখন হচ্ছে একটা স্প্রিং কিসে থাকে, একটা শ্রেণীতে যুক্ত থাকে। হ্যাঁ, শ্রেণীতে থাকলে তুল্য ধ্রুবক, এই যে এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান, যখন হচ্ছে শ্রেণীতে থাকবে, শ্রেণীতে যুক্ত থাকবে। তো আমি তোমাদের চিত্র এঁকে দেখাই। এটা হচ্ছে কিন্তু আমাদের রোধের তুল্য রোধ। আমরা রোধের যখন তুল্য রোধ বের করি তখন হচ্ছে শ্রেণীতে যখন থাকে তখন আমরা যোগ করি, বাট এটা হচ্ছে ওইটার বিপরীত। এখানে হচ্ছে শ্রেণীতে থাকলে আমরা হচ্ছে ওইটার সমান্তরালের মতো বের করবো, আর সমান্তরাল থাকলে হচ্ছে আমরা কি বের করবো, শ্রেণীর মতো বের করবো। তাইলে এই জিনিসটা কিন্তু ওইটার উল্টা ভেবে যদি তুমি মনে রাখতে পারো যে স্প্রিং এর তুল্য ধ্রুবক আমরা কিভাবে বের করি, হচ্ছে আমাদের তুল্য রোধের উল্টো। তাইলে কিন্তু সহজ হয়। তাইলে এই যে আমরা আমাদের যে ফর্মুলা এখানে লিখে রাখছি, এটা কিভাবে থাকে, এটা হচ্ছে তোমার ধরো এই একটা স্প্রিং, তারপর এই একটা স্প্রিং, তারপর হচ্ছে এই আর একটা স্প্রিং। এই যে এইটার হচ্ছে আমরা তুল্য ধ্রুবক আমরা কিভাবে বের করবো, যে এইভাবে, এটা হচ্ছে ধরো K1, এটা হচ্ছে K2, এটা হচ্ছে K3। তাইলে এটার ফর্মুলা হচ্ছে এইটা। তারপর 5 নম্বরে ধরো আরেকটা আছে ফর্মুলা, এটা কখন হবে, আমরা কখনো ইউজ করতে পারবো যখন হচ্ছে সমান্তরালে যুক্ত থাকবে, একটা স্প্রিং হচ্ছে সমান্তরালে যুক্ত থাকবে। তার মানে কি, এই একটা স্প্রিং, এখানে আরেকটা স্প্রিং, এখানে ধরো আরেকটা স্প্রিং, এই তিনটা কিসে আছে, সমান্তরালে যুক্ত আছে। এটা ধরো K1, এটা K2, এটা K3। তখন আমরা কিভাবে বের করবো, এই যে আমরা সবগুলা ধ্রুবক আমরা যোগ করে দেবো, তাইলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। তো এটা হচ্ছে একটু নতুন লাগতে পারে, বাট এই টাইপের কিন্তু আমি অনেক কোয়েশ্চন সলভ করাই, তো এগুলা থেকে আসে মাঝে মধ্যে, তার জন্য একটু দেখাই দিলাম। তো চলো আমরা কোয়েশ্চন সলভ করি। কোয়েশ্চন করলে এইখান থেকে যে কোয়েশ্চনগুলো আসে একটু আমরা দেখি। তো দেখো এইখানে যে কোয়েশ্চনটা বলছে, এই কোয়েশ্চনটা কি বলছে, আমাদের কি জানতে চাইছে এইখানে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং টেনে লম্বা করা হলো, অপর একটি স্প্রিংকে প্রথমটির অর্ধেক পরিমাণ লম্বা করতে 4 গুণ কাজ করা হলে অপরটির স্প্রিং ধ্রুবক কত। তাইলে দেখো একটু আগে আমরা কি করছি, সমান্তরালে শ্রেণীতে থাকলে স্প্রিং ধ্রুবকের তুল্য ধ্রুবক কিভাবে বের করতে হয় আমরা একটু আগে দেখেছি। তাইলে এইখানে কি দেয়া আছে, দেখো এখানে আমাদের গিভেন ডাটা কি দেয়া আছে। দেখো আমরা ধরি যে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি, প্রথম স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের কে। তারপর দেখো এখানে আর কি কি দেয়া আছে, দেখো আমাদের এই যে কি করা হয়েছে, অপর একটি স্প্রিংকে প্রথমটির অর্ধেক পরিমাণ লম্বা করতে, তাইলে এই যে এক্স প্রাইম, আমরা সেকেন্ডটার ধরলাম যে এক্স প্রাইম, আর প্রথমটা হচ্ছে এক্স, তাইলে এই এক্স প্রাইমটা কি হবে, অর্ধেক পরিমাণ লম্বা করছে, তাইলে x/2, এটা হচ্ছে এক্স প্রাইমের মান। তারপরে দেখো কত গুণ কাজ করছে, 4 গুণ, তাইলে এখানে এই যে ডাব্লিউ প্রাইম এর মান কি হবে, 4w, কারণ কি হয়েছে 4 গুণ কাজ করা হলে। তাইলে এখানে দেখো এখানে হচ্ছে একটা কাজ হয়েছে, তাহলে আমাদের কৃত কাজ এখানে আমরা কিভাবে বের করব, দেখো তুমি যদি 5টা ইট 10তলা বিল্ডিং এর উপর তুলো, তাহলে এই তোলার কারণে কি হবে, এটা একটা সঞ্চিত শক্তি জমা হবে। এই সঞ্চিত শক্তিটা কি, এই সঞ্চিত শক্তিটাই হচ্ছে আমাদের কৃতকাজ। যে কৃতকাজ তুমি কাজ করতেছো, একটা কাজ হচ্ছে, আর এই তোলার কারণে ইট কি পাবে, একটা সঞ্চিত শক্তি পাবে। এই সঞ্চিত শক্তি কি, এই সঞ্চিত শক্তি হচ্ছে আমাদের কি, এই সঞ্চিত শক্তিটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। এই সঞ্চিত শক্তিটাই আমাদের কি, আমাদের হচ্ছে বিভব শক্তি। তাহলে এখানে হচ্ছে আমাদের কৃতকাজটা কি, এখানে বিভব শক্তিটাই আমাদের এখানে কৃতকাজ। তাহলে আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারবো, ডাব্লিউ সমান হচ্ছে ইপি। ডাব্লিউ সমান হচ্ছে ইপি। তাহলে এখানে দেখো আমরা প্রথম স্প্রিং এর জন্য একটা কৃতকাজ পাবো, দ্বিতীয় স্প্রিং এর জন্য একটা কৃতকাজ পাবো। তাহলে তুমি লিখতে পারো প্রথম স্প্রিং এর কৃতকাজ আমরা কি লিখতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু ইপি। আমরা বিভব শক্তির ফর্মুলা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার, কারণ এটার তো আমরা কোনো কিছু পরিবর্তন করি নাই, আর দ্বিতীয় স্প্রিং এ হচ্ছে পরিবর্তন হয়েছে সবগুলা। তাহলে এখানে হচ্ছে তোমার ডাব্লিউ প্রাইম, আমরা কি ধরছি, দ্বিতীয় স্প্রিং এর কাজটা ধরছি ডাব্লিউ প্রাইম। তাহলে ডাব্লিউ প্রাইমটা কি হবে, হাফ কে এক্স প্রাইম, আমরা এটাকে কি ধরছিলাম, এক্স প্রাইম স্কোয়ার। তাহলে এটাকে সমীকরণ 1 দাও, এটাকে সমীকরণ 2 দাও।
এবার তোমাকে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু কি বলছে একটার মান দেওয়া আছে এবং আরেকটার স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, তাইলে এরকম দেওয়া থাকলে তোমরা সবাই জানো আশা করি আমরা কি করি, আমরা সমীকরণ একটা সমীকরণকে আরেকটা দ্বারা ভাগ করে দিই, তাইলে আমরা যেটা বের করি সেটা হচ্ছে আমরা উপরে রাখি সাধারণত, এগুলো আশা করি তোমরা সবাই জানো। আর যেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে নিচে রাখি। তাহলে ডাব্লিউ প্রাইম বাই ডাব্লিউ, এখানে আমরা কি পাবো দেখো, উপরে কি থাকবে হাফ কে এক্স প্রাইম হোল স্কোয়ার, নিচে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো হচ্ছে হাফ কে আমাদের কি হবে, এখানে হচ্ছে হাফ চলে যাবে। আচ্ছা একটা জিনিস হচ্ছে এই কেটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম স্প্রিং এর আমরা ধরেছি হচ্ছে কে, আর সেকেন্ড স্প্রিংটা আমরা আমাদের বের করতে হবে। এখানে আমি হয়তো লিখি নাই, আমাদের দ্বিতীয় স্প্রিং এর যে স্প্রিং দেবো সেটা হচ্ছে কে প্রাইম হবে, তাহলে এই কেটা হচ্ছে প্রাইম হবে, কে প্রাইম হবে, এটা আমাদের বের করতে হবে। আমরা প্রথমটা হচ্ছে আমাদের দিয়ে দিছে যে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, আর সেকেন্ড স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা হচ্ছে আমরা ধরলাম কে প্রাইম, এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমাদের হাফ চলে যাবে। তাহলে এখানে আমাদের কি থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে আমরা কি থাকে, এখানে আমরা ওমেগা প্রাইমের মান কত পাইছি, যে 4 গুণ কাজ করা হয় তার জন্য হচ্ছে 4 ওমেগা না ডাব্লিউ হচ্ছে আমরা কত গুণ কাজ করা হলে স্প্রিংটির ধ্রুবক কত 4 গুণ বলছে, তার জন্য আমরা 4W, আর নিচে হচ্ছে ডাব্লিউ, এখানে দেখো ডাব্লিউ চলে যায়। আর এখানে কি থাকে হচ্ছে কে প্রাইমের মানটা আমরা জানি না, আমাদের বের করতে হবে। আর এক্স প্রাইমের মান আমরা কি পাইছি, যে অর্ধেক পরিমাণ লম্বা করতে, তাহলে এটা হচ্ছে x/2। তাহলে আমরা সরাসরি লিখে দেই, উপরে কি হবে এক্স স্কোয়ার আর নিচে হবে কি 4, আর হচ্ছে এই নিচে কি থাকতেছে, আমাদের নিচে শুধু থাকতেছে কি এক্স স্কোয়ার থাকতেছে। তাহলে এটাকে দেখো আমরা আরেকটু সুন্দর করে এটা লিখতে পারি, দেখো এখানে হচ্ছে আমাদের কি থাকে, এই যে কে প্রাইম, আচ্ছা কেটা কিন্তু এখানে আমাদের রয়ে গেছে, চলে যায় নাই। আর নিচে থাকতেছে আমাদের কে এক্স স্কোয়ার, আর এইখানে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার বাই 4। এখানে দেখো এই এক্স স্কোয়ার চলে যাচ্ছে, তাইলে এরপরে আমাদের কি থাকতেছে, এখানে দেখো এখানে এই ডাব্লিউ কাটা চলে যাচ্ছে। তাইলে এখানে আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে তোমার কে প্রাইম বাই 4k ইজ ইকুয়াল টু আমাদের কি থাকতেছে ডাব্লিউ। তাইলে এখানে আমরা কিসের মান বের করব, ডাব্লিউ না, এটা হচ্ছে আমাদের কি থাকতেছে এখানে 4k, হচ্ছে 4, এই যে 4 থাকতেছে। তাহলে এখান থেকে আমরা কে প্রাইম, এই যে কে প্রাইমের মানটা আমরা কি পাই, কে প্রাইম সমান পাবো এই যে 4 ইন্টু 4k, তাহলে আমরা কত পাই 16k পাই। তাহলে এই যে কে প্রাইমের একটা মান আমরা পেয়ে গেছি, এখানে কে প্রাইমের মানটা কত, কে প্রাইমের মান হচ্ছে 16k। তাহলে দেখো হচ্ছে এরকম বড় কোয়েশন আসে না, জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য এইটা জিনিসটা বুঝাইলাম। তো এখানে কিন্তু কে এর ভ্যালু দেয়া নাই, যদি কে এর ভ্যালু দেয়া থাকতো তাহলে আমরা কে এর ভ্যালুটা বসাইয়ে কে প্রাইমের একটা মান বের হইতো। যেহেতু এখানে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি বলে দিছে, কে বলে দিছে, কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং, সেহেতু সেকেন্ড স্প্রিং এর কি স্প্রিং ধ্রুবকটা কি হবে, তার 16 গুণ হবে। এখানে যে ডাটা দেয়া আছে যে যদি অর্ধেক পরিমাণ লম্বা করতে 4 গুণ কাজ করা হয়, তাইলে আমাদের এই যে সেকেন্ড স্প্রিং এর স্প্রিং ধ্রুবকটা আমাদের প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের 16 গুণ হবে। তো আশা করি এইটা বুঝতে পারতো। তো চলো আমরা পরে যাই, এরপরে আমাদের হাতে কি আছে দেখি। তো তাহলে এই কোয়েশ্চনটি থেকে আমরা তাকাই, এই কোয়েশ্চনে কি বলছে, একটি স্প্রিং এর অগ্রভাগে 1 কেজি বরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি কি 10 সেন্টিমিটার লম্বা হয়, স্প্রিংটি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো এবং অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে জির মানটা কি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখুন আমরা আগে চিত্রটা দেখি মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি হয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ধরো ওয়াল, এটা হচ্ছে ওয়াল। হ্যাঁ, তো দেখো একেবারে শুরুতে কি বলছে, একটা স্প্রিং আছে। তো একটা স্প্রিং হচ্ছে ধরো এইখানে এইভাবে ঝুলানো আছে, এটা হচ্ছে একটা স্প্রিং। তাহলে এর সাম্য অবস্থান কোথায়, এই স্প্রিং তো একটা সাম্য অবস্থানে থাকবে যখন হচ্ছে কোনো দিকে নড়াচড়া, উপর দিকে নড়াচড়া করবে না, তো এর সাম্য অবস্থান হচ্ছে এইখানে। তারপরে দেখো তারপরে কি করছে, এইখানে 1 কেজি বরে একটি বস্তু ঝুলিয়ে দিছে। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা। সেকেন্ড অবস্থায় কি করছে, এইখানে হচ্ছে 1 কেজি বরের একটা কি 1 কেজি বরে একটা বস্তু ঝুলিয়ে দিলে একটা কি হবে, একটু প্রসারিত হবে। তো ধরলাম আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 কেজির একটা বস্তু। তাহলে এই যখন বস্তুটা আমরা কি করছি, আমরা এখানে ঝুলাই রাখছি, তো ঝুলানোর পরে এটা কি একটা সাম্য অবস্থা পাবে। তাইলে তার সাম্য অবস্থান কোথায়, সাম্য অবস্থান হচ্ছে এই যে এই বিন্দু বরাবর, এটা হচ্ছে তার সাম্য অবস্থান, তার সাম্য অবস্থান হচ্ছে এইখানে। তো এইটা হচ্ছে সাম্য অবস্থানে আমরা কি জানি, কোন বস্তু সাম্য অবস্থানে থাকতে হলে তার দুই দিকে কি হয়, সমান বল থাকতে হয়। আমরা যে দড়ি টানাটানি খেলি তখন হচ্ছে যখন হচ্ছে দড়িটা সাম্য অবস্থানে থাকে তখন কি করতে হয়, দুই দিক থেকে সমান বলে টানতে হয়। তাইলে এখানে দেখো, এখানে হচ্ছে
এইদিকে একটা বল পাবে এবং উপর দিকে একটা বল পাবে। এই দুইটা বলের কারণে এই সাম্য অবস্থাটা এখানে কিন্তু সাম্য অবস্থাটা লাভ করবে। তাহলে দেখো নিচের দিকে হচ্ছে কি হবে, মহাকর্ষীয় বল নিচের দিকে পাবে, মহাকর্ষীয় বল আমরা কি জানি mg, আর ঠিক উপরের দিকে আরেকটা বল পাবে, কারণ এই mg কে মহাকর্ষীয় বলকে শিথিল করতে, মহাকর্ষীয় বলকে কি করতে, মহাকর্ষীয় বলের দিকে পাল্লা দিতে উপর দিকে আরেকটা বল এখানে কাজ করতে হবে। তাহলে উপর দিকে কি বল কাজ করবে, এখানে কাজ করবে হচ্ছে F = kx। তো এইখানে দেখো আমরা এখানে বলবো হচ্ছে, এখানে আমরা মাইনাস দিলাম না কেন, কারণ এখানে আমরা জিনিসটা কিন্তু আমরা এই যে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাই দিছি, এটা হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে। এটা হচ্ছে বিপরীত দিকে কাজ করতেছে, তার জন্য আমাদের এখানে মাইনাস দিতে হবে না। তাহলে উপর দিকে কি কাজ করতেছে, স্প্রিং বল কাজ করতেছে, আর নিচের দিকে হচ্ছে মহাকর্ষীয় বল mg হচ্ছে আমাদের কাজ করতেছে, যার কারণে এটা হচ্ছে এখানে সাম্য অবস্থা লাভ করেছে। তাহলে দেখো এখান থেকে আগে আমরা 2 নম্বরটা সলভ করি। স্প্রিং বা বল ধ্রুবক, এখান থেকে আমাদের কে এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমরা এই যে সাম্য অবস্থায় লিখি, সাম্য অবস্থায় আমরা কি বলছি, এই যে উপরের দিকে বল এবং নিচের দিকের বল এই দুইটা সমান হয় তো আমাদের সাম্য অবস্থাটা লাভ করেছে। তাহলে আমরা লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, উপরের দিকে বল সমান নিচের দিকে বল, উপরের দিকে বল সমান হচ্ছে তোমার হচ্ছে নিচের দিকে বল। এই দুটো হচ্ছে এখানে আমাদের কিন্তু সমান। তাহলে উপরের দিকে কি বল কাজ করতেছে হচ্ছে আমাদের স্প্রিং বল kx, আর নিচের দিকে হচ্ছে মহাকর্ষীয় বল mg। তাহলে এখান থেকে দেখো আমরা কে এর মানটা কিন্তু পেয়ে যাই। k = আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, k = আমরা লিখতে পারি mg/x। mg/x। তাহলে এখানে m এর মান দেয়া আছে, দেখো m এর মান কত দেয়া আছে 1 কেজি, আর এই g এর মান হচ্ছে 10, আর x এর মান হচ্ছে কি 10 সেন্টিমিটার লম্বা। এই যে এখান থেকে এই যে 10 সেন্টিমিটার, এটার মান হচ্ছে আমার কত 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার লম্বা করা হয়েছে, এই 10 সেন্টিমিটার হচ্ছে আমাদের কতটুকু প্রসারিত হয়েছে 10 সেন্টিমিটার। এই যে 10 সেন্টিমিটারকে আমাদের কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তাহলে মিটার নিতে হলে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়, আলটিমেটের মান কত আসবে 1/10। তাহলে এখান থেকে 10 এর সাথে এই যে 10 গুণ হয়ে আমাদের কত আসতেছে, আমাদের 100 আসতেছে। আর স্প্রিং ধ্রুবকের মান আমরা কি জানি, F = kx। তাহলে k = আমরা কি পাবো, আমরা F/x। তাহলে আমাদের এককটা এখানে কি আসতেছে, আমাদের এককটা আসবে নিউটন পার মিটার। এই যে F এর হচ্ছে তোমার নিউটন, আর x এর হচ্ছে একক হচ্ছে মিটার। এখান থেকে কিন্তু আমরা এইভাবে কিন্তু এককগুলা বের করে নিয়ে আসতে পারি যদি হঠাৎ মনে না পড়ে। তাহলে আমাদের এই যে কে স্প্রিং ধ্রুবকের এককটা হচ্ছে নিউটন পার মিটার। তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। তারপরে কি বলছে আমাদের কোয়েশনে, দেখো এরপরে কি বলছে যে স্প্রিংটি এরপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। প্রথমে কি হয়েছে যে একটা বস্তু আমরা কি করছি, এক কেজি একটা বড় বস্তু ঝুলিয়ে দেওয়া, এটা আরো 10 সেন্টিমিটার লম্বা হয়েছে, এই যে এই অংশটুকু হচ্ছে আমরা 10 সেন্টিমিটার। আর তারপরে কি বলছে, তারপরে হচ্ছে আরো 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তাইলে এই ধরো একটু প্রসারিত হয়েছে, তাইলে আরো 5 সেন্টিমিটার, এইটা ধরো 5 সেন্টিমিটার এইটুকু, আচ্ছা 5 সেন্টিমিটার ধরে না, এটা 5 সেন্টিমিটার। তারপর 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটা কি হবে, একবার এইখানে যাবে, তারপর আবার এইখানে আসবে। এই যে আমরা প্রথম যে চিত্রে দেখেছিলাম ওইটাকে আমরা একটু নড়ালে কি হবে, বিস্তার পরিমাণ যাবে, আবার কি আসবে ওইদিকে যাবে, আবার ওইদিকে আসবে, আবার সাম্য অবস্থানে আসবে। তাহলে ধরো এটা হচ্ছে সাম্য অবস্থান এইখানে, তাহলে এই যে এইখানে ধরো সাম্য অবস্থান, এই যে এটা সমান সাম্য অবস্থান, 5 সেন্টিমিটার আমরা কি করছি টেনে ছেড়ে দিছি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু প্রথম যে চিত্রে দেখেছিলাম ওইখানে কিন্তু দেখেছিলাম হচ্ছে এই যে আমরা যতটুকু নেই, আমরা যতটুকু নিতে পারি। প্রথম চিত্র কোথায় একটু দেখাই, ওইখানে হচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমরা কতটুকু নিতে পারি। এই যে এই বস্তুটা আমরা এদিকে যতটুকু নিতে পারি, এটা হচ্ছে কি বিস্তার পরিমাণ আমরা নিতে পারি। এই বিস্তারটা হচ্ছে আমরা যতটুকু নিব সেইটাই হচ্ছে আমাদের কি বিস্তার। আমরা এটাই তো বলছি যতটুকু আমরা নিতে পারবো, এই যে এ পরিমাণ আমরা নিতে পারবো, এই যে এক্স পরিমাণ আমরা নিতে পারবো, এইটাকেই আমরা কিন্তু বিস্তার বলছি। তাইলে এইটার দেখো এই কোয়েশনটা কিন্তু আমরা এই যে বিস্তার আমাদের বের করার কথা বলছে, এটা কিন্তু আমরা প্রশ্নেই দিয়ে আছে এই যে 5 সেন্টিমিটার। তাইলে এটার বিস্তার কত সেন্টিমিটার হবে, আমাদের 5 সেন্টিমিটার হবে। কারণ আমরা কি জানি, এই যে তোমার বিস্তারটা কি আমরা যতটুকু নিতে পারি, যতটুকু টানতে পারি সেটাই হচ্ছে আমাদের বিস্তার। তাহলে এখানে সাম্য অবস্থান থেকে আমরা কতটুকু টানছি, দেখো আমরা হচ্ছে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তাই এটার উত্তর কিন্তু আমাদের কিসে দেওয়া আছে, প্রশ্নেই দেওয়া আছে। তাহলে বিস্তারটা কি হবে, এখানে তোমরা লিখে রাখতে পারো যে যতটুকু টেনে ছেড়ে দিব। আমাদের উত্তরটা হবে এরকম কোয়েশন থাকলে আমরা কি জাস্ট প্রশ্নে দেয়া থাকবে যে কতটুকু টেনে ছেড়ে দেওয়া হলো, সেইটা দেখে আমরা উত্তরটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাইলে আমরা লিখে রাখি যতটুকু টেনে ছেড়ে দিব, এটাই হবে আমাদের এই বিস্তারের মানটা। এখান থেকে আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তো আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে যাই। আচ্ছা, তো আমরা
আমরা হচ্ছে এবার সরল দোলকের কিছু ফর্মুলা আমরা কিন্তু প্রথম দিকে বক্সে দেখেছিলাম। এবার সরল দোলকের এই যে একটা চিত্র এঁকেছি, তো এই চিত্র থেকে আমরা কি কি বুঝতে পারি এই জিনিসগুলো একটু তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। আমরা কি করতেছি, একটা দেয়ালে আমরা কি করছি, এইখানে হচ্ছে একটা বস্তু ঝুলাই দিছি, ঝুলাই দেওয়ার ফলে এই যে এই অবস্থানে যখন আসছে, তো এই এলটা এখানে কি মিন করতেছে, এই যে এটার হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, এই এলটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। এটা আসলে কার্যকরী দৈর্ঘ্যটা কতটুকু পর্যন্ত মাপা হয়, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই যে বস্তু এখানে আমরা কি করব, বস্তু এখানে বেঁধে দিব সেই বস্তুটার ব্যাসার্ধ। আমাদের সুতার দৈর্ঘ্য প্লাস কি হবে, এই ক্যাপিটাল এল কি মিন করতেছে, কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্যটা আমরা কতটুকু নিব মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ওই বস্তুর ব্যাসার্ধ। আর এখানে এম মানে কি, এই বস্তুর ভর, আর এখানে টি মানে কি, টিটা হচ্ছে এই যে এদিকে একটা টান কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের সুতার টান, এটা হচ্ছে আমাদের কি সুতার টান। আর এই যে এখানে একটা বল কিন্তু নিচের দিকে, এই যে এটা একটু তেরা হয়ে গেছে, সমস্যা নাই, তোমরা একটু সোজা করে আঁকবা। এই নিচের দিকে কি আমাদের মহাকর্ষীয় বল কাজ করতেছে এমজি, আর তাকে আমরা কি উপাংশে ভাগ করতে পারবো, এই যে কোণ এইদিকে, এটা কিন্তু কোণ দেয়া আছে, তার কারণে এমজি কস্টিটা এইদিকে চলে গেছে, আর এইদিকে হচ্ছে তোমার এমজি সাইন থিটার কারণে এই বস্তুটা কি হয়, এই বস্তুটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই যে এইদিকে হচ্ছে এইটাকে আমরা কি করছি, উপাংশে ভাগ করছি, এইদিকে আমাদের কোণের সাথে কস চলে গেছে, আর আমাদের এইদিকে চলে আসছে সাইন। তাহলে আশা করি এটা বুঝতে পারছি। তো এখান থেকে আমরা এই যে ফর্মুলা কি জানি, আমরা সরল দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রোভার এল বাই জি। তারপরে এখান থেকে আমরা কি পাইছিলাম, টি1 বাই টি2 একটা ফর্মুলা পাইছিলাম, এই যে এল এর সাথে সম্পর্ক L1 বাই L2। তারপর হচ্ছে জি এর সাথে হচ্ছে আমরা কি পাইছিলাম, G2 বাই G1, এই যে 1 বাই জি নিচে, তার জন্য G2 উপরে চলে যায়। তো এই তিনটা জিনিস আমরা পাইছিলাম। তো এখান থেকে ধরো আমরা কোয়েশন সলভ করি। আমাদের এই কোয়েশনে কি বলছে দেখো, আচ্ছা এই কোয়েশনে কি বলছে, কোন স্থানে জি এর মান, এটা কিন্তু এই যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে দেয়া আছে, হলে সেই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের এই যে জি এর মানটা কিসে দেয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটাতে দেয়া আছে। তার মানে এটাকে আমাদের কিসে নিতে হবে, মিটার নিলে আমরা কি পাবো, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা চলে গেল। তারপর দেখো আমরা ফর্মুলা কি জানি, টি ইজ ইকুয়াল টু, এখানে কি বলছে সেকেন্ড দোলক, তার মানে এই টি এর মান কত 2 পাই রুট ওভার এল বাই জি। এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, এল এর মান বের করতে হবে। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল কত, আমরা 2 সেকেন্ড এটা জানি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাই, যদি আমরা স্কয়ার করে দিই, বর্গ করে দিই উভয় পাশকে, তাহলে কি পাবো 4 পাই স্কয়ার এল বাই হচ্ছে জি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আমরা এল এর একটা সমীকরণ পাবো। আমরা এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো জি টি স্কয়ার বাই হচ্ছে 4 পাই স্কয়ার। তাহলে এবার তুমি মানগুলো বসাই দাও, এই জি এর মান হচ্ছে কত 9.8, তারপর হচ্ছে টি এর মান কত 2 কে স্কয়ার করলে 4 আমরা সরাসরি বসাই দিলাম, আর 4 এখানে হচ্ছে 3.1416 স্কয়ার। তাহলে সেকেন্ড দোলকের হচ্ছে আমরা দৈর্ঘ্যটা মুখস্থ রাখবো। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসে 0.993 মিটার। তো এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো। আর এটা হচ্ছে যদি আমরা সেন্টিমিটারে নেই, তাহলে সেন্টিমিটার নিলে কত হয়, 99.3 সেন্টিমিটার সম্ভবত হয়, হ্যাঁ 99.3 সেন্টিমিটার হবে। তো সেকেন্ড দোলকের দুলনকালটা আমাদের সরাসরি জানতে চায়, তাই এই সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সরি হচ্ছে এখানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের মিটারে হচ্ছে 0.993 আর সেন্টিমিটার হচ্ছে 99.3। এই দুইটা জিনিস হচ্ছে তোমরা মুখস্থ রাখো, কারণ এমসিকিউতে সরাসরি জানতে চায়। অপশনে 4টা অপশন দেওয়া থাকে, তখন কিন্তু তুমি এইগুলা বের করতে তোমার অনেক সময় চলে যাবে। তার জন্য তুমি কি করবা, জিনিসটা একটু মুখস্থ করে নেবা, তাইলে কিন্তু ঝামেলা হবে না। তো চলো আমরা পড়ে যাই। আমরা তো শেষের দিকে চলে আসছি ক্লাসের সম্ভবত। তো এই কোয়েশনটা দেখো, এই কোয়েশনে কি বলছে, একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারে সরলচন্দিত স্পন্দন সম্পন্ন করেছে। তাহলে এখানে কি দেয়া আছে দেখো, আমরা গিভেন ডাটা, আমাদের এই বিস্তারটা কত 4√2 সেন্টিমিটার। এখানে আর কোনো ডাটা দেওয়া নাই, তাই এটাকে মিটার নিয়ে যেতে হবে না, কোনো সমস্যা নাই। যদি অপশনে মিটার দেওয়া থাকে, তাহলে আমরা উত্তর বের করে সেই উত্তরটাকে আমরা কি করব, আমরা মিটারে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। তাহলে কি বলছে, সাম্যাবস্থান থেকে কত সরণের বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তাহলে এখানে আমরা কি পাইছি, এই যে বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি হচ্ছে সমান। তাহলে এই বিভব শক্তি আমরা যে একটা ফর্মুলা মডিফাই করে একটা ফর্মুলা পাইছিলাম, কি পাইছিলাম, হাফ কে এক্স স্কয়ার। আর আমরা কাইনেটিক এনার্জির জন্য কি পাইছিলাম, হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে উভয় পক্ষ থেকে হাফ কে চলে যাবে, কিন্তু চলে গেলে আমরা কি পাই, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই এক্স স্কয়ার যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো 2x স্কয়ার, দুইটা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এস স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স এর একটা মান পাবো, আমরা কি পাবো, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এস স্কয়ার বাই হচ্ছে 2, তারপর হচ্ছে এইটাকে
আমরা যদি জাস্ট এক্স এর মান বের করতে চাই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো a/√2। তো দেখো এত বড় কোয়েশ্চন করলাম, তো অনেকে বলবা যে এইখানে কোনো শর্টকাট নাই কিনা। আমরা যদি এত বড় এমসিকিউর ক্ষেত্রে এত কিছু করি তাইলে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। আচ্ছা তো দেখো এইটা হচ্ছে আমাদের শর্টকাট। আমি একটু ক্লাউড করে দিই এখানে। এটা হচ্ছে আমাদের শর্টকাট। আমাদের যদি এইভাবে বিস্তার দিয়ে যদি কি গতিশক্তি এবং বিভব শক্তি সমান বলে এবং আমাদের কিসের মান বের করতে বলে, কত স্মরণে সাম্যাবস্থান থেকে কতটুকু স্মরণে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে, তাইলে আমরা এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা জাস্ট এই লাইনটা মনে রাখবো, x=a/√2। তাহলে কিন্তু আমাদের কাছে, তাহলে এখানে এর মান দেওয়া আছে কত, 4√2, আর নিচে হচ্ছে √2, তাহলে √2 চলে যায়, আমাদের কত আসতেছে 4 সেন্টিমিটার। এবার দেখো তুমি যদি এটাকে মিটার নিয়ে যেতে চাও, যদি এমসিকিউ অপশনে মিটারে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা অবশ্যই সবাই মিটারে নিতে পারি, আর যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে তো সেন্টিমিটারই 4 সেন্টিমিটারই আমাদের উত্তর হবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা জাস্ট এই লাইনটা মনে রাখবো। তো তুমি এখন বলবো হচ্ছে এত কিছু কেন দেখাইলাম, এটা দেখাইলাম কারণ হচ্ছে তুমি এখান থেকে a/√2, তাহলে অনেকে প্রশ্ন করতে এটা কোথা থেকে আসলো, তো এটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখাই দিলাম। তো আশা করি আজকের এই যে পর্যাবৃত্তিক গতি থেকে আমরা যা আলোচনা করেছি সবগুলো বুঝতে পারছো, ক্লাসটা তোমরা এনজয় করেছো, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা গ্রুপে জানাই দিও। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।